আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদের একটা শিক্ষক ছিলেন, চমৎকার কথা বলতেন। ওনাকে আমি অনেক পছন্দ করতাম, এখন ওনার সাথে আমার যোগাযোগ আছে, মাঝে মাঝে কথা হয়। সেই শিক্ষক আমাদের ক্লাসে একটা কথা সবসময় বলতেন, তুমি তোমার ব্যক্তি জীবনে যাই করো না কেন সেইখানে সর্বোচ্চ জায়গায় তোমাকে যাইতে হবে। উদাহরণ দিতেন, তুমি যদি সন্ত্রাসী হও তোমাকে সব থেকে বড় সন্ত্রাসী হতে হবে, তুমি যদি খেলোয়াড় হও তোমাকে সব থেকে বড় খেলোয়াড় হতে হবে, তুমি যদি শিক্ষক হও তোমাকে সব থেকে প্রভাবশালী এবং সব থেকে জ্ঞানী শিক্ষক হতে হবে, তুমি যদি ভালো শিক্ষার্থী হও তোমাকে সর্বোচ্চ শিক্ষার্থী হতে হবে। কারণ মধ্য পর্যায়ে যারা অবস্থান করে তারা কখনোই ভালো কিছু করতে পারে না, উদাহরণ খুব কম। এবং যারা শীর্ষ পর্যায়ে থাকে তারা সবকিছু মেরে ধরে খেতে পারে, আর যারা সর্বনিম্ন পর্যায়ে থাকে তারা লোকচক্ষুর অন্তরালে গিয়ে কিংবা লজ্জা শরমের মাথা খেয়ে সবকিছু করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিনীদের দালাল রজার খলিলকে দেখে আমার সেই শিক্ষকের কথা কাল থেকে বারবার মনে পড়ছে। আপনাদের সবার প্রতি আমার একটা পরামর্শ থাকবে, দালালি করেন কিন্তু অবশ্যই সেটা চৌধুরী বাড়ির দালালি করতে হবে। মির্জা বাড়ি, মিয়া বাড়ি এইসব বাড়ির দালাল হয়ে আসলে কোনো লাভ নাই। দালালি করতে হলে রজার খলিলের মতো চৌধুরী বাড়ির দালালি করতে হবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে হবে। এই কথা শোনার পর আমাকে অনেকেই বলবেন আমিও তো দালাল, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের দালাল। এটা বলবেন আপনারা? পৃথিবীর এত এত শক্তিশালী শাসক, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, সৌদি আরবের যুবরাজ সালমান, অনেকে আছেন না? অনেকে আছেন, কিন্তু এই অনেকের মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা সক্ষমতা সম্পন্ন, কতটা শক্তিশালী। তার মন্ত্রী পরিষদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বানিয়ে ছাড়লেন। ব্যাপারটা চমৎকার না? কি ভাবছেন জনাব তারেক রহমান সফল? প্রশ্ন করতেছি, সফল? অবশ্যই কমেন্টে উত্তরটা দেবেন। এই যে পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, তাদের দেশে কি যোগ্য ব্যক্তি ছিল না? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবার জন্য যোগ্যতা সম্পন্ন কোনো প্রার্থী ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তাদের দেশে এমন কোনো প্রার্থী ছিল না, এমন কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল না যে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের দেশের সবকিছু বিক্রি করে দিয়ে জাতিসংঘের দালালি করবে, মার্কিনীদের দালালি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে কিনা তাদের নিজেদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজেদের দেশকে মার্কিন কলোনি বানিয়ে, উদাহরণ অন্য কোনো দেশের কলোনি বানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবে। এই ধরনের দালাল, এই ধরনের প্রথম শ্রেণীর চাটুকার এইসব দেশে ছিল না, যেটা বাংলাদেশে আছে। রজার খলিল বিশ্বের প্রভাবশালী যে দেশগুলা, চীন, রাশিয়া, ভারত, মার্কিনীদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে। তাদের দেশে কিন্তু নোবেল লরিয়েট নাই। আছে, ইউনুসের মতো সুদখুর নোবেল লরিয়েট নাই। তারা কি টিকে নাই? তারা কি টিকে আছে না? মার্কিনীরা মূলত তাদের যে দাস, তাদের যে গোলাম, এইসব তৃতীয় শ্রেণীর কিংবা দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র থেকে তাদের একদম আজ্ঞাবহ দাসকে খুঁজে বের করে মার্কিনীদের স্বার্থ সবসময় রক্ষা করবার জন্য যে সংস্থা নিয়োজিত থাকে, জাতিসংঘ, সেই জাতিসংঘের সভাপতি বানায়, জাতিসংঘের মহাসচিব বানায়। দেখেছি আমরা, উদাহরণ অনেক আছে, কয়টা বলবো? জাতিসংঘের সাধারণ পরিষদকে বলা হয় বিশ্বের সংসদ, কিন্তু এই বিশ্বের সংসদ কি মার্কিনীদের স্বার্থের বাইরে গিয়ে কোনো কথা বলে, কোনো কিছু করে? জাতিসংঘ এমন একটা সংস্থা, যেই সংস্থা মার্কিনীদের আধিপত্যবাদ, মার্কিনীদের আগ্রাসন, মার্কিনীদের যে দ্বৈত নীতি, এই সব কিছুকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘ সবসময় কাজ করে। উদাহরণ দেখেন, সাম্প্রতিক সময়ের ঘটনা দেখেন, ইরান যুদ্ধ, জাতিসংঘের কোনো প্রভাব দেখেছেন? নিন্দা জানাইছে? জানায় না। এগুলো সব মার্কিনীদের সৃষ্টি করা একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান সবসময় মার্কিনীদেরকে বিশ্বব্যাপী বৈধতা দেওয়ার একটা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যায়। জাতিসংঘ এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সবসময় আমেরিকা এবং ইসরায়েলের হয়ে কাজ করে, তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এবং এই প্রতিষ্ঠানের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার পর বাংলাদেশের সরকার কূটনৈতিক ভাবে নাকি অনেক সফল হয়ে গেছে। রজার খলিল হইল সভাপতি, বাংলাদেশের সরকার নাকি কূটনৈতিক ভাবে অনেক সফল, তারেক রহমানের সরকার নাকি কূটনৈতিক ভাবে অনেক সফল। মানে হাসবো নাকি কান্না করব নাকি নাচানাচি করব ভেবে পাচ্ছি না। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মানিত সভাপতি রজার খলিলকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অভিনন্দন জানাইছে। জানানোর কথা, মার্কিনীদের দালাল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে, শুভেচ্ছা অভিনন্দন জানানো খুব সিম্পল। কয়েকটা পুরানা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। এই বিএনপি রুহুল কবির রিজভী, ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ প্রত্যেকেই বলেছে না, একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কি পদ? খায় নাকি মাথায় দেয়? এই শিলং সালাউদ্দিন বলেছিল। অথচ বিএনপি সরকার গঠনের পর রজার খলিল হয়ে গেল বাংলাদেশের নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী
সালাউদ্দিন আহমেদ। ব্যাপারটা অনেক হাস্যকর হয়ে গেল না? যেই বিএনপি রজার খলিলকে পদত্যাগ করানোর জন্য আন্দোলন করলো, ক্ষোভ দেখালো, সংগ্রাম করলো, মিছিল করলো, সেই রজার খলিল বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কারণ মার্কিনীদের কাছে পশ্চাৎ দেশ বর্গা দিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় বসেছে, এইটা দিনের আলোর মতো পরিষ্কার। ডক্টর ইউনূস মার্কিনীদের প্রথম সারির দালাল। ইউনূসের উপরও ভরসা রাখেনি মার্কিন যুক্তরাষ্ট্র, যার কারণে রজার খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিল। এবং তারেক রহমান মার্কিনীদের দ্বিতীয় সারির দালাল। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে সে যাতে আগডুম বাগডুম করতে না পারে, যার কারণেই রজার খলিলকে তারেক রহমানের সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে বাধ্য করানো হয়েছে। যে বিএনপি 2 মাস পূর্বে বলে রজার খলিল বিদেশি নাগরিক, সেই বিএনপি 2 মাস পর সরকার গঠন করে রজার খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানায়, পূর্ণাঙ্গ মন্ত্রী বানায়, টেকনোক্র্যাট কোটায়। এরপর কি বুঝার বাকি থাকে রজার খলিলের সক্ষমতা কতখানি? আমার তো মনে হয় এই সরকার পরিচালনা করছে রজার খলিল। তারেক রহমান শ্যাডো প্রাইম মিনিস্টার, তারেক রহমান ছায়া প্রধানমন্ত্রী। তারেক রহমানের সক্ষমতা নাই, তারেক রহমানের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা নাই। তাদের কৃতকর্মের কারণেই মনে হচ্ছে, আমি নিশ্চিত হয়ে বলছি না, তবে তারেক রহমান যে সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারে না, সকল জায়গায় যে তারেক রহমানের অ্যাক্সেস নাই, এটা বোঝা যায়। রজার খলিল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছে, স্বাভাবিকভাবে সে এখন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেবে না? দেবে না। তাকে 1 বছরের জন্য ছুটি দেওয়া হবে। 1 বছর প্রতিমন্ত্রী যে আছে শ্যামা ওবায়েদ, সে দায়িত্ব পালন করবে। রজার খলিল জাতিসংঘের সাধারণ পরিষদে 1 বছর দায়িত্ব পালন করার পর আবারও বাংলাদেশের মসনদে এসে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহসায় ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। রজার খলিল তাদের প্রথম সারির দালাল, রজার খলিল তাদের বিশ্বস্ত দালাল। আর এই বিশ্বস্ত দালালকে জাতিসংঘের সাধারণ পরিষদে বসানো হয়েছে। নিশ্চয়ই তাদের কোনো কঠিন পরিকল্পনা আছে, সুনিপুণ পরিকল্পনা আছে। সময়ের সাথে সাথে আমরা দেখব সেটা কি পরিকল্পনা। তবে এবার আমার মনে হয় চীন, ভারত, রাশিয়া কঠিন একটা পদক্ষেপ নেবে মার্কিনীদের বিরুদ্ধে। আমার ধারণা আই থিঙ্ক নেবে, বাকিটা সময় বলে দেবে। ভালো থাকবেন। আবারও বলতেছি, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যদি দালালি করতে হয় তবে চৌধুরী বাড়ির গোলামি করবেন, চৌধুরী বাড়ির দালালি করবেন, মির্জা বাড়ি কিংবা মিয়া বাড়ির দালালি করবেন না। তাতে করে কোনো লাভ হবে না। যদি দালাল হতে হয় খলিলের মতো মার্কিনীদের দালাল হন, তবে অনেক কাজে দেবে। চীনের দালাল হয়ে কোনো লাভ নাই। আর বাংলাদেশের বাঙ্গু শ্রেণী তো কখনোই ভারতের দালালি করবে না, ভারতের দালাল তারা হবে না। কারণ তারা তো সাম্রাজ্যবাদ বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, কিন্তু ভারতের চামচামি করার জন্য সুযোগ বুঝে অপেক্ষায় থাকে। কিন্তু ভারত এদের মতো লাফাঙ্গাদেরকে দালাল হিসেবে নিয়োগ দেবে না, এটাই বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।